নমস্কার, আমি দেবর্ষী বন্দ্যোপাধ্যায়। আমরা চলে এসেছি আবার ট্রামলাইন পডকাস্টের একটা নতুন পর্বে। আমার সাথে রয়েছেন আমাদের ট্রামলাইনের সম্পাদক, আমার সহকর্মী শ্রী তথাগত দত্ত, এবং আজকে যিনি অতিথি তার সম্পর্কে তার পরিচিতি দিতে গেলে অনেক কিছু বলতে হয় যথারীতি। আমার শুধু সকাল থেকে আজকে একটা জিনিসই মনে পড়ছে যে আমাদের বাবাদের প্রজন্মের প্রতিবাদের মুখ যদি কিছু থেকে থাকে এবং তারা কোথাও গিয়ে নিজেদের মুখ দেখার অছিলায় চে গেভারাকে যেভাবে ভুল করে দেখে ফেলেন, আসলে দেখে ফেলেন তার মুখকেই। বারবার দেখেছেন বাঙালি। তিনি আর কেউ নন, স্মৃতিমান চট্টোপাধ্যায় আমাদের অতিথি আছে। নমস্কার জীবনবাবু। হ্যাঁ হ্যাঁ, জীবনবাবু সম্পর্কে কি বলবো, মানে সত্যজিৎ বাবুর নায়ক, তার পরবর্তীকালে একাধিক একাধিক স্মরণীয় কাজ, শুধু বাংলায় নয়, নানান ভাষায়, নানান নানান জায়গায় দাঁড়িয়ে তার কাজ, সিনেমায়, থিয়েটারে, পরিচালনায়, বিজ্ঞাপনে, এতগুলো দিক একটা মানুষের আমরা চেষ্টা করব ধরতে যতটুকু পারি আমাদের স্বল্প সময়। আপনার কাছে মানে প্রথমেই যেটা আজকে জানতে ইচ্ছে করছে যে আপনি তো মানে এগেন মানে আমরা যে সময়টা আপনার সাথে মুখোমুখি হলাম সেই সময়টার সাথে সেই সিনেমায় আপনাকে যেভাবে দেখা গেছে তার একটা অদ্ভুত মিল আছে। তার কারণ আপনাকে সকালেই আপনার সাথে কথা হচ্ছিল যে চারপাশের অসন্তোষ বা অস্বস্তির সাথে ওই যে 70 দশকের যে রাগ, যেখান থেকে আপনি ফাইনালি বললেন আপনারা কি মানুষ, এই যে টেবিলটা তারপরে উল্টে দিলেন, এই যে একটা স্বপ্নের দৃশ্য, বাঙালির আবহমান রাগের একটা চিত্র, এটা ভাবলেই আপনাকে আজকে যখন দেখি প্রথমেই কিন্তু ওটাই মনে পড়লো। সকালবেলা আপনি যখন বাড়ি থেকে বেরিয়ে এলেন একটা টি শার্ট পরে, আপনার প্রায় 80, কিন্তু আপনাকে দেখে আর ফরএভার ইয়াং মনে হলো আর কি। একটু যদি বলেন যে মানে এই সময়টা, মানে যে সময়টা তো আমরা দেখিনি, মানে আপনার এই যে অভিজ্ঞতাটা, এবং তারপরে তো বারবার আপনাকে আমরা আমাদের স্বপ্নের চরিত্রগুলো দেখেছি, কেমন ছিল সময়টা? সব থেকে প্রথমে বলি যে প্রতিদ্বন্দ্বীর হ্যাঁ হ্যাঁ প্রসঙ্গ যখন উঠলো, কিন্তু এখন অদ্ভুত সেটা হয়তো যখন কম বয়সী ছেলে মেয়ে যারা সিনেমাতে ইন্টারেস্টেড তাদের সঙ্গে যখন দেখা হয়, তারা কিন্তু নিজে থেকেই বলে যে তাদের কাছে প্রতিদ্বন্দ্বী অসম্ভব প্রাসঙ্গিক। এক্স্যাক্টলি মানে তখনকার যে সমস্যাগুলো, যে আবহাওয়া, যে পরিবেশ, সেটা কোনো না কোনো ভাবে হয়তো তার রূপ কিছুটা পাল্টেছে, কিন্তু সেই সমস্যাগুলো কিন্তু এখনো ভীষণ ভাবে আরো বেড়েছে, ভীষণ ভাবে আছে। মানে কর্মসংস্থান বা সামাজিক টেনশন, এগুলো কিন্তু কমেনি, এগুলো একই আছে। আর 70-এর সময়টার কথা বলতে গেলে তখন একটা তো হচ্ছে যে তখন নকশাল আন্দোলন একেবারে তুঙ্গে উঠেছে। সেটার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না, যদিও আমি কলেজ রাজনীতি করেছি, তো সেই আন্দোলনের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না, কিন্তু আমার 2-3 জন খুব অন্তরঙ্গ বন্ধু বাম আন্দোলন, নকশাল আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। কাজে আমি তখন যে ইস্যুগুলো, আমি ওয়াকিবহাল ছিলাম। কিন্তু প্রতিদ্বন্দ্বীর কথা যদি বলতে হয়, প্রতিদ্বন্দ্বী যে সিদ্ধার্থ চরিত্র, সেই চরিত্রের যে ব্যাকগ্রাউন্ড এবং আমার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারে আলাদা। আমি মধ্যবিত্ত বাড়ির ছেলে ঠিকই, কিন্তু হয়তো বলা যেতে পারে, যদিও সেটা বলতেও আমার একটা দ্বিধা হচ্ছে, কিন্তু হয়তো বলা যেতে পারে মানে উচ্চ মধ্যবিত্ত দিকে, নিম্ন মধ্যবিত্ত পরিবার বা সেই সেগমেন্ট থেকে আমি আসিনি। তো প্রতিদ্বন্দ্বীতে ওই সময়টা যতটা প্রতিফলিত হয়েছে, সেটার কৃতিত্ব আমি বলবো অনেক। এবং এটা আমি আমার ছবি নিয়ে যখন আলোচনা হয় তখন আমি সবসময় বলি যে সেই কৃতিত্বটা সত্যজিৎ রায়ের ভিশনের। সেই ভিশনটাকে আমি আমার যতটুকু ক্ষমতা আমি রূপায়িত করতে চেষ্টা করেছি। অন্য প্রসঙ্গে চলে আসি যে এই ছবিতে যদি আপনার কাস্টিংটা ঠিক কিভাবে ঘটলো? প্রতিদ্বন্দ্বিতা আপনাদের ফিল্ম, তার আগে তো ফিল্ম কিছু নেই, ফিল্ম সম্বন্ধে আগ্রহ প্রচুর আছে,
ফিল্ম সোসাইটি করছেন। ফিল্ম সোসাইটি, এবং তার কিছুটা হচ্ছে আমার বাবা মার কৃতিত্ব, কারণ তারা ভীষণ ফিল্ম সোসাইটি, তখন তো ফিল্ম সোসাইটি ওই সময়ে 60-এর দশকে 70-এর দশকে খুবই ফিল্ম সোসাইটি মুভমেন্টটা তো ভীষণ ভীষণ অ্যাক্টিভ serious। ছিল, এবং ওরা ফিল্ম সোসাইটির মেম্বার ছিলেন। ফলে মোটামুটি স্কুল জীবন থেকেই ওই বিদেশি ছবি বা যাকে আমরা বলি ভালো ছবি দেখার একটা ইয়ে হয়ে গিয়েছিল, দেখতাম প্রচুর। কলেজেও সেটা, যখন যখন প্রেসিডেন্সি কলেজে পড়ি তখন ওই যেটাকে ফ্রেঞ্চ নিউ ওয়েভ বলা হয়, সেই ফ্রেঞ্চ নিউ ওয়েভ তখন হলো। ফিল্ম সোসাইটি ফ্রেঞ্চ নিউ ওয়েভের ছবি আনলো, সেগুলো আমরা দেখলাম। তারও একটু পরে যখন আমি ইউনিভার্সিটিতে গেলাম, দিল্লি ইউনিভার্সিটিতে, তখন আমি এবং আমার কয়েকজন বন্ধু দিল্লি ইউনিভার্সিটির প্রথম ফিল্ম সোসাইটি আমরা শুরু করলাম। ও আচ্ছা। আচ্ছা। সেলুলয়েড নামে ফিল্ম সোসাইটি শুরু হলো, এবং আমি যতদূর জানি সেই ফিল্ম সোসাইটি কিন্তু এখনো চলছে। হ্যাঁ, তারপর আমরা ঠিক করলাম যে ফিল্ম সোসাইটি যথারীতি, তখন মনে হলো যে একটা পত্রিকা বার করতে হবে। পত্রিকা বার করতে হলে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ, এবং তখন যোগাযোগ বলতে পারে যোগাযোগ একদিকে অন্যদিকে সামনে গেল ইত্যাদি, এদের সঙ্গে যোগাযোগ মানে সেই সময় যোগাযোগ, সেটা এখন তো লোকে চিন্তা করতে পারে না। হচ্ছে যে হস্টেলের যে একটা ফোন বুথ ছিল, সেই ফোন বুথে ট্রাঙ্ক কল বুক করে ঠায় দাঁড়িয়ে থাকা তখন, এবং সেটা শুধু আমি নয়, অনেকেই করছে, লাইন পড়ে যাচ্ছে ফোন বুথ, এইভাবে যোগাযোগ করা। তো এইভাবে যোগাযোগ হলো, সামনের সঙ্গে যোগাযোগ হলো, সত্যিকার সময় যোগাযোগ হলো। উনি বললেন যে কলকাতায় যখন আসবে তখন আমার সঙ্গে দেখা করবে। তো কলকাতায় এসে পৌঁছে গেলাম, এবং তখন তো এখন যে যাকে বলা যেতে পারে এতগুলো ফায়ারওয়াল হয়েছে, তখন তো এই ফায়ারওয়াল গুলো ছিল না যে সেক্রেটারির সঙ্গে কথা বলবো। আমি গিয়ে ঘন্টি বাজালাম, সত্যি দরজা খুললেন, সোজা কথা। সিম্পল। তো কথাবার্তা হলো পত্রিকা সম্বন্ধে। উনি বললেন যে আমি মন্ট্রিয়াল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছি, তো সেখান থেকে ফিরে এসে তখন আমি লিখতে চেষ্টা করব। এই গেল, এই পর্বটা শেষ হলো। তারপর আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, যিনি যে নাকি ওই সত্যজিৎ পরিবারের সঙ্গে যুক্ত, সে বললো যে সত্যজিৎ নতুন ছবি করছেন, তার জন্য নতুন ছেলে, নতুন নায়ক করছেন, তুই আগে গিয়ে দেখা কর। আমার কিন্তু তখনও মানে ফিল্ম অ্যাক্টর হবার, ফিল্ম স্টার হবার কোন রকম আশা কিচ্ছু নেই। তবে সত্যজিৎ রায়, সেই কারণে চলে গেলাম। অনেকক্ষণ ধরে কথা হলো, এবং আমি লক্ষ্য করলাম বলতে এটা আমি পরে আমার মনে হয়েছে যে অনেকক্ষণ ধরে কথা হলো, কিন্তু সিনেমা সম্বন্ধে খুব একটা কথা হলো না। কিন্তু তখন পরিবার, কি ভালো লাগে, কি হবিজ, ইত্যাদি 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 সম্বন্ধে কথা হলো। তারপর একটা পয়েন্টে আমি শুনলাম যে আমায় সিলেক্ট করা হয়েছে ছোট্ট করে একটা ইন্দ্রপুরী স্টুডিওতে গিয়ে একটা স্ক্রিন টেস্ট দিতে হবে। তারপর কাজ শুরু হলো, এবং তখনও কিন্তু আমি সুনীলদার উপন্যাস এটা খুব ইম্পর্টেন্ট, আমি পড়ি। ইনফ্যাক্ট আপনি তো সিনেমার সময় পড়েননি, আমি যতদূর শুনেছি, এবং স্ক্রিপ্টটা পড়েছিলেন ভালো করে। হ্যাঁ, এবং তারপরেও যখন উপন্যাস থেকে যখন ছবি হয়েছে, উপন্যাস আমার পড়া না থাকলে আমি কিন্তু ইচ্ছে করে উপন্যাস পড়িনি। রাইট। মানে আমার কাছে চিত্রনাট্য এবং দ্য ডিরেক্টরস ভিশন, আমি যতটুকু বুঝছি, এই দুটো জিনিসই আমার কাছে গুরুত্বপূর্ণ। এবং ডিরেক্টরের যে ভিশন, যে চিত্রনাট্য, সেটাকে আমি যথাসম্ভব আমার ক্ষমতা অনুযায়ী আমি সেটাকে রিয়েলাইজ করতে চেষ্টা করি। আমি তো মানে আমার তখন, যেহেতু ওই যে বললাম যে আমার কোনো উচ্চাসা নেই ফিল্ম অ্যাক্টর হবার, মানে তার আগে আপনি অভিনয়ও করেননি কোথাও?
অভিনয় করেছি অভিনয় করেছেন। অভিনয় করেছি ছোট ছোট। দিল্লি দিল্লি ইউনিভার্সিটিতে একটা হ্যাঁ। থিয়েটারের Okay. দারুণ রিচ ট্রেডিশন Okay. তো তাতে আমি অভিনয় করেছি আমরা একটা Okay. ওই ম্যান ফর অল সিজনস তাতে আমি মুখ্য চরিত্রটা করেছিলাম। আমার সঙ্গে সেখানে দিল্লি ইউনিভার্সিটিতে কপিল সিব্বল অভিনয় করতো, হাবিবুল্লাহ, এরা সব আমরা সব একসঙ্গে অভিনয় করেছি, রাধিকা দাস। তো এই ইয়েটা দিল্লি ইউনিভার্সিটিতে ছিল। দিল্লিতে আপনাদের বন্ধুদের কথা, থিয়েটারের কথা কপিল সিব্বল, কপিল সিব্বল। রাধিকা দাস। হ্যাঁ, কাজে বলার অভিনয়। উদ্দেশ্যটা হ্যাঁ। হচ্ছে যে আমার কি বলবো, অভিনয় করার অভিজ্ঞতা এবং অভিনেতা, যদিও আই ওয়াজ নেভার ট্রেন্ড অ্যাক্টর, কিন্তু অভিনয় করার মানেটা কি, মানে তার অভিনয়ের মূল ব্যাপারটা কি, অভিনয় করতে হলে একটা লোককে কি কি করতে হয় সেগুলো কিন্তু আমার মাথায় ঢুকে যাচ্ছিল। এবং তারপর আমি কলকাতায় এসেও সেটা একটা অন্য গল্প। আমি কলকাতায় এসে যে কারণেই হোক আকাশবাণীতে তখন বিবিধ ভারতী প্রথম আরম্ভ হয়েছে। তো আমার ক্লেম টু ফেম হচ্ছে যে আমি বাংলাও বলতে পারি, হিন্দিও বলতে পারি, ইংরেজিও বলতে পারি। তাই আমার কি মনে হলো জানি না, আমি বিবিধ ভারতীতে অ্যানাউন্সারের চা নিলাম, যে করি না। সেখানে পার্থপ্রতিম চৌধুরী, পার্থদারও তখন একটু সময় খারাপ যাচ্ছে, পার্থদাও বিবিধ ভারতীতে অ্যানাউন্সার হিসেবে জয়েন করলো। ওকে। তো তখন সুন্দরম ওর যে গোষ্ঠী, তার সঙ্গে যোগাযোগ, এবং তখন সুন্দরমের নাটক, তখন মুক্তাঙ্গন, রাসবিহারী মুক্তাঙ্গনের নাটক করেছি। কাজে অভিনয়টা ব্যাপারটার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল। এই গেল এক নম্বর। দ্বিতীয়ত, সত্যজিৎ রায়ের সঙ্গে যখন কাজ করেছি বা কাজ করার অফার যখন এলো, তখনও কিন্তু আমার বিরাট একটা অভিনেতা হবার বা মানে ওই সিস্টেমটা জয়েন করবার, স্টার হবার কোনো রকম ইচ্ছে ছিল না। আমি কাজ করছি সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করছি, এবং তখন কিন্তু আমার মূল উদ্দেশ্যটা ছিল যে এই লোকটা কিভাবে কাজ করে সেইটা দেখা, সেইটা অবজার্ভ করা। সেটাই বলা যেতে পারে মুখ্য কারণ বা মুখ্য মোটিভেশন। এই করে প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে 1970 সাল। 1969 সাল। তারপরেই কি পদাতিক, মানে 2-3 বছর যে হোয়াটএভার গ্যাপ আছে, তার মাঝে আর কিছু নেই? মাঝে 73 পদাতিক বোধহয়, 73 সালে। মৃণালদার সঙ্গেও পরিচয়, আচ্ছা, তার মাঝে কি পরিচয় হলো নাকি তার আগে? না, ওই ফিল্ম সূত্রে প্রতিদ্বন্দ্বী ইয়ে। এবং ওই ফিল্ম ম্যাগাজিন, এবং মৃণালদার সঙ্গে যে পরিচয় সেটা কিন্তু একটা তিরস্কার দিয়ে আরম্ভ। আচ্ছা। তিরস্কার দিয়ে আরম্ভ। তখন বোধহয় মৃণালদার ওই ছবিটার নাম ভুলে যাচ্ছি, রিলিজ করেছে, তাতে প্রথম, এবং সেটা হচ্ছে ওই ফ্রেন্ডস নিউ ইয়ারের ঠিক পর পরে। 71 হবে বোধহয়, ওই ক্যালকাটা ট্রিলজি। না, ক্যালকাটা ট্রিলজি আজ আকাশ কুসুম। আকাশ কুসুম। Okay. হ্যাঁ, রাইট, আকাশ কুসুম। সেখানে মৃণালদা ওই যে সমস্ত টেকনিক্যাল ফ্রেন্ডস নিউ ইয়ার, সত্যজিৎ সাথে ঝগড়া হচ্ছে ওটা, জাম্প কাট, ফ্রিজ ইত্যাদি, এগুলো ব্যবহার করতে শুরু করেছে। তো আমি যে চিঠিটা লিখেছিলাম মৃণালদাতে, তাতে ওইগুলো এসে গিয়েছে। তো তাতে মৃণালদা খুব একটা খুশি হননি। মৃণালদা বললেন যে হ্যাঁ ঠিক আছে করবো, বাট ডোন্ট শো অফ, ডোন্ট থিঙ্ক ইউ নো আই এম গ্রেটলি, সরি আমার ভুলে গেছে। কিন্তু মৃণালদার সঙ্গে, এবং মৃণালদা খুব সত্যজিৎ রায় যেরকম খুব গম্ভীর রিজার্ভ লোক ছিলেন, মৃণালদা ভীষণ আড্ডাবাজ ছিল। মৃণালদার বাড়িতে সবসময় সন্ধ্যাবেলা লোকের ভিড় হতো। তখন মৃণালদা ইন্টারভিউ করবেন। ওকে। তো আমি শুনছি, মনে মনে ইচ্ছেও করছে যে একটা হলে মন্দ হয় না, সত্যি তারপরেই মৃণালছেন ইন্টারভিউ। আমি কিন্তু কিছু বলিনি। মৃণালদা বললেন যে দেখো, তোমায় নিতে পারতাম কিন্তু নেব না দুটো কারণ। একটা হচ্ছে যে
এই সদ্য প্রতিদ্বন্দ্বী হয়েছে, হ্যাঁ, তাতে তোমার একটা very close, হ্যাঁ। হয়ে গেছে। আর তার থেকেও বড় কারণ হচ্ছে যে তুমি না ওই প্রতিদ্বন্দ্বীতে ওই যে ইন্টারভিউ সিন ছিল যেটা হ্যাঁ, নাকি হ্যাঁ, very close, হ্যাঁ। হ্যাঁ, যেভাবে দিয়েছিল, তুমি না বড্ড ভালো ইংরেজি বলেছো। মানে আমার যে নায়ক, সে একদম মধ্যবিত্ত ছেলে, সে অত ভালো ইংরেজি করলে তো হবে না, ঠিক কাজে আমি তোমায় নেবো না। নেবেন না নেবেন না। পদাতিকের সময় বললেন যে ঠিক আছে, এবার কাজ করা যেতে পারে। এবং ওর কাজ করার ধরনটা, এটা আমি আগেও বলেছি, একেবারে ভিন্ন। হ্যাঁ, একেবারে ভিন্ন, মূলত দুটো কারণে। এক হচ্ছে যে উনি সত্যজিৎ রায় যেমন সমস্ত পরিকল্পিত, একদম A to Z, একদম পরিকল্পিত, মেপে করা। এমনকি এমন হয়েছে, আমি জাস্ট বলছি, আমি জানি না দর্শকদের এটা ইন্টারেস্টিং লাগবে কিনা, যে আমরা প্রতিদ্বন্দ্বী মূলত সিল্ক সাউন্ড ছবি, তার মধ্যে কিছু কিছু অংশ পরে ডাব করতে হয়েছে। তো ডাবিং অব্দি ইয়েতে ইন্দ্রপুরীতে একটা পুরোনো স্টুডিও ছিল, সেখানে কোনো প্রজেকশন নেই, কিন্তু খালি সাউন্ড। তো সত্যজিৎ রায় সেখানে ডাবিং করছেন নাগরা টেপ রেকর্ডারে, মানে আমি ডাবিং করছি কোনো ছবি না দেখে। সেখানে সত্যজিৎ রায় খালি সংলাপ যেগুলো, সেখানে পজ গুলো মার্ক করে দিয়েছে, এমফাসিস গুলো মার্ক করে দিয়েছে। কারণ উনি একদম কনফিডেন্ট, যদি আমি ওইভাবে যদি আমি বলতে পারি তাহলে মিলবেই। ওর ওই কনফিডেন্সটা ছিল। মৃণালদা একদম অন্যরকম। মৃণালদা প্রথমত উনি লোকের সঙ্গে কথা বলে যে আচ্ছা এটা করলে কি হয়, ওইটা করলে কি হয়, সেটা একটা। আর একটা হচ্ছে যে শুটিং এর সময় কিছু কিছু অভিনেতাকে লাগাম ছেড়ে দেওয়া, ঠিক আছে তোমার মতন করে করো। এমনকি আমরা পদাতিক তো কলকাতার কেন্দ্রিক ছবি, তাহলেও ওই ক্যামাক্স স্ট্রিটে মনে আছে একটা বা দুটো ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। তাতে ইউনিট এবং আমরা থাকি কেন, এই কারণে যে কোনো মুহূর্তে দরকার হতে পারে, হাতের কাছে পাই। তো ছবি প্রায় শেষ হয়ে আসছে, শেষের দৃশ্য তখনও শুট করা হয়নি। তখনও কিন্তু মৃণালদা জানেন না, কেউ জানে না, আমিও জানি না যে ছবিটা কিভাবে শেষ হবে। মৃণালদা তখনও ভাবছেন যে তাহলে এটাও হতে পারে, ওটাও হতে পারে। তো মৃণালদার এই ধরনটা ছিল, সেটাও এক অর্থে খুব এক্সাইটিং এই হিসেবে যে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার ইনভলভমেন্টটা একরকমের, মৃণালদার সঙ্গে কাজ করার ইনভলভমেন্টটা একেবারে ভিন্ন ধরনের। অনেক আলোচনা, মানে মৃণালদাকে সমালোচনা করা যেত, মানে বিরূপ সমালোচনা করা যেত, যে এটা যেটা করছেন এটা কি ঠিক হচ্ছে, তার জায়গায় এরকম করলে কি হয়। ভেরি ওপেন মাইন্ডেড। আমি বলছি না যে সত্যজিৎ রায় ওয়াজ নট ওপেন মাইন্ডেড, কিন্তু উনি খুব, ওই যে বললাম, পরিকল্পিত, সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ। আরেকটা হচ্ছে যে সত্যজিৎ রায় তো উনি গল্প লিখছেন, চিত্রনাট্য লিখছেন, নিজে ক্যামেরা অপারেট করছেন, মিউজিক দিচ্ছেন, সম্পাদনা নিজে করছেন, সবই করছেন। কাজে একেবারে অন্য ধরনের পদ্ধতি। তো এই করে দুজনের সঙ্গে, দুজনের কাজের ধরনের সঙ্গে একটা পরিচিতি ঘটলো। প্লিজ প্লিজ, হ্যাঁ বলো। ৭১-এ প্রতিদ্বন্দ্বী, তারপরে হচ্ছে ৭৩-এ হচ্ছে পদাতিক, ঠিক আছে, স্প্যান অফ হচ্ছে ৬৯ সাল থেকে কাজ শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে ৭৩ সাল ৭৪ অব্দি ওর রেস চলছে, ৪-৫ বছরের তো একটা গ্যাপ হয়ে গেল, স্প্যান হয়ে গেল। দুটো চরিত্রের মানে দুটো আলাদা আলাদা প্রেক্ষাপট, কিন্তু চরিত্রর মূল একটা জায়গা থেকে একটা অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ কিন্তু ফুটে উঠছে আপনার চরিত্রগুলোর, ৭০-এর যুবক এবং ৭০-এর অ্যাংরি ইয়াং ম্যান সিনেমাতে ধরা যাক সেই সময় বলিউডে প্রবেশ করছে ৭৪-৭৪ থেকে হচ্ছে অমিতাভ বচ্চন, তাই না?
বম্বের অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াং ম্যান হিসেবে তার আগে 60-এর দশক 50 দশকের যেই ইমেজ ছিল ভারতীয় হিরোদের, রাজ কাপুর হোক, দিলীপ কুমার হোক, পরপর সুরিন্দার হোক, তো এই অ্যাংরি ইমেজটা যেটা বাংলা ছবি তো বোধহয় হিরোর মধ্যে প্রথম, ঠিক আছে, তো সেই ইমেজ থাকা অবস্থায় কোনো এমনি কমার্শিয়াল ছবির মানে অফার আপনার কাছে ওই পার্টিকুলার টাইম পিরিয়ড গুলোতে আসেন, এসেছে। যাকে আপনি কনসিয়াসলি রিজেক্ট করেছেন? প্রথমত ওই তো বললাম যে আমার হিরো হবার মানে একেবারে সব ছেড়ে ছুড়ে দিয়ে যাকে বলে সিনেমার লাইন সেটা আপনি করেননি, নানা রকমের কাজ করেছেন। হ্যাঁ। দ্বিতীয়ত তখন আমরা যেটাকে বলি মেইন স্ট্রিম ছবি, সেই মেইন স্ট্রিম ছবির সঙ্গে আমি দেখলাম যে আমার মিলবে না, মানে এই নাচ গান ইত্যাদি সেটা যে খারাপ সেটা আমি বলছি না, কিন্তু আমার দ্বারা হবে, এটা অঞ্জনদাও বলেন। হ্যাঁ, কিন্তু তখন যে অফারের কথা, অফার এসেছিল তখন রাজশ্রী পিকচার্স, ওকে, তখন খুব নাম করা। তো রাজশ্রী পিকচার্স পিয়া কা ঘর বলে, আমার এখন মনে আছে পিয়া কা ঘর বলে একটা ছবি করবে, জয়া তাতে নায়িকা। তো সেই অফারটা এলো, আমি বললাম ঠিক আছে দেখা যাবে না। তারপর কি হলো, প্রডিউসার বললো যে একটা তোমার একটা মানে এমনি একটা কথাবার্তার একটা অডিও টেপ পাঠাতে হবে। আমি বললাম কেন? আমার কোনো অসুবিধা নেই অডিও টেপ, কিন্তু কেন? তো তখন শোনা গেল যে অরবিন্দ আশ্রমের অনেক ছেলে মা তিনি শুনবেন, বাবা, শুনে বলবেন যে একে নেওয়া যাবে না। আমি বললাম ঠিক আছে, হবে। এটা দারুণ গেল। তারপরে একটু পার্থতার সঙ্গে সেটা আমার কাছে ভীষণ মূল্যবান একটা অভিজ্ঞতা। কারণ তখন আমরা যারা ওই চারটে ছেলে, তখন আমরা কেউই, আমার একটু হয়তো লোকে নাম জেনেছে কারণ আমি সত্যিকার মিয়ানসান করেছি, তাছাড়া কেউই নাম জানে না। ওদিকে একটু শর্মিলা একটা রোল করেছিল, অপন একটা রোল করেছিল, তাদের নাম লোকে জানে। কিন্তু যদুবংশ তখন যেভাবে আমরা করেছিলাম না, সেটা এখন সম্ভব না। তখন আমরা, আমার মনে আছে বর্ণনগরে শুটিং করছি, রাত্রিবেলা বোমা পড়ছে, শোনা যাচ্ছে, আমরা থাকছি, সেটা বোধ হয় একটা হেলথ সেন্টার বা একটা ওই ইন্সপেকশন বাংলো টাইপের একটা জায়গায়, মাটিতে হোল্ডল পেতে শোয়া, কুয়োতে চান করা, মাঠে প্রাতকৃত্য করতে যাওয়া, এইভাবে আমরা কাজ করেছি। তখন একটা কি বলবো, একটা উন্মাদনা, ইনভলভমেন্ট যাই বলা যায়। আমরা যদুবংশ থেকে একবার শুটিং করে ওই ভ্যানে করে, তখন তো অভিনেতাদের আলাদা আলাদা গাড়ি ফাড়ি সেসব কোনো ব্যাপার ছিল, আমরা ভ্যানে করে কলকাতা ফিরছি। কলকাতা ফিরতে রাত 1টা-1:30 বেজে গেছে। আমি তখন জানি যে 1টা-1:30টার সময় আমি বাড়ি যাওয়া ইম্পসিবল। বাড়ি গিয়ে তখন মানে বাবা মা ঢুকতেই যেতেন। ইয়েতে ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু থাকতো। তার বাড়িতে গিয়ে কড়া নাড়লাম, কিছু হলো না। সেই রাতটা আমি ট্রায়াঙ্গুলার পার্কের একটা বেঞ্চে শুয়ে এগুলো তো এখন মানে আমি জাস্ট একটু আমি টাইম জাম্প করছি। আমরা যখন আকালের সন্ধানে করি মিয়ানসানের ছবি, তখন এত পাত্র পাত্রী ইত্যাদি, সে একটা পুরনো জমিদার বাড়িতে, সেখানেই শুটিং হচ্ছে, সেখানেই আমরা থাকছি। এখন যদি হতো তাহলে তো একটা ওই যাকে ভ্যানিটি ভ্যান বলে, তার একটা লাইন পড়ে যেত, সকলের একটা ভ্যানিটি ভ্যান, এই কাণ্ডগুলো একদম 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 কাজে সেই সময় যেভাবে ছবি করা হয়েছে ভাবা যায়। এখন আর সেইভাবে ছবি মানটা কি লেভেলের আর কি। একটা প্রশ্ন আমার খুব জেনারেলি করতে ইচ্ছে করছে, আপনি সত্যজিৎ বাবুকে যেই সময়টা দেখছেন আর কি, সেই সময় সত্যজিৎ বাবু ভাঙছেন নিজেকে,
এবং ওই সংলাপ যে লিখছেন, একটু আগেই কথা হচ্ছিল যে মানে চাকরি নেই, আপনি আপনার বন্ধুকে ময়দানে বসে বলছেন বোনের চাকরি হবে না, তার ফিগারটা দিয়েছি, মানে সত্যজিৎ বাবু ওই সংলাপ লিখছেন, তার আগে অন্যদিন হচ্ছে তো ওই সংলাপ উনি লিখছেন ভাবা যায় না। অবশ্য ওই সংলাপ সুনীলদার বইতে ছিল কিনা, হ্যাঁ প্রবাবলি ছিল আমার মনে হয়, এবার সবটাই না পুরোটা না, কিন্তু অনেক কিছু ইম্প্রোভাইজও করছেন যেমন অন্যদিন হচ্ছে। তো এই যে সত্যজিৎ বাবুকে আপনি চোখের সামনে ভাঙতে দেখছেন, জাম্প কাটস আসছে, বব ডিলান আসছে, এই যে একটা অন্য সত্যজিৎ যাকে আমরা এতদিন দেখিনি, এটার সাথে কিভাবে আপনি কানেক্ট করছিলেন? মানে কারণ আপনিও তো নিশ্চয়ই আপনার স্মৃতিতে সত্যজিৎ রায় আর এই সত্যজিৎ রায় তো এক নয়, এ তো ইউথের সাথে কথা বলছে সরাসরি রাস্তায় না। তার একটা তখন যেহেতু সেটা একটা উত্তাল সময়, মানে পলিটিক্যালি ভীষণ একটা চার্জ সময়, তখন সত্যজিৎ রায়ের সম্বন্ধে একটা ক্রিটিসিজম ছিল, সেটা ক্রিটিসিজমটা হয়তো সেভাবে কেউ বলেনি, কিন্তু ছিল যে উনি ক্লাসিক্যাল ফিল্ম মেকার, উনি এখন যে সময়টা সেইটার সঙ্গে উনি ইনভলভ হননি, ইনভলভ হতে চাননি, ইনভলভ হতে পারেননি। এবং আমার মতে প্রতিদ্বন্দ্বী ওয়াজ দ্য সত্যজিৎ রায়ের আনসার টু দ্যাট। রাইট, যে আমি সমকালীন ছবি করতে পারি, সমকালীন যে সমস্ত টেকনিক তোমরা দেখেছো আমি সেগুলো ব্যবহার করতে পারি, এবং সেই পরীক্ষা যদি সত্যজিৎ রায়ের পরীক্ষা কে নেবে, কিন্তু আমি যদি পরীক্ষা বলি সেই পরীক্ষায় উনি ভীষণভাবে উত্তীর্ণ। হ্যাঁ অ্যাবসলিউটলি। এবং তারপরে যেমন আপনাকে আমরা ছোটবেলা থেকে আরো কিছু স্বপ্নের চরিত্রে দেখছি, আমি অনিবার্যভাবে মনে পড়বে অবশ্যই আগন্তুকের কথা, সবাই আপনাকে জিজ্ঞেস করে। আমার যেটা সবচেয়ে শকিং লাগছিল যে আপনার ইন্টারভিউতে আমি দেখছিলাম যে আপনি 1.5খানা সিনের মধ্যে আছেন, কিন্তু ছোটবেলা থেকে আমরা কখনো বুঝিনি আপনি 1.5টা সিনে সত্যি আছেন, মানে এত ইম্প্যাক্ট চরিত্রটা। এবং আপনি পাল্লায় পাল্লায় উৎপলবাবুর সাথে যেভাবে করে গেলেন লড়াইটা আর কি, আমরা মানে ভাবতেই পারছি না। এবং তার আগে অবশ্যই গণশত্রুর কথা মনে পড়বে, আপনি যেভাবে অত অল্প দৃশ্যের মধ্যে, এবং আপনি বারবারই বলেন যে সত্যজিৎ বাবুরই কন্ট্রিবিউশন, ওই শরীর খারাপের মধ্যেও ব্যাপারটা করিয়ে নেওয়া, মানে অনিবার্যভাবে একটু তো ছুঁয়ে যাবোই এই কাজটা, আপনি জানি অনেক জায়গায় বলেছেন, একটু যদি মানে আমাদের স্বপ্নের চরিত্র ওটা আর কি। এবং ফাইনালি আপনি যেটা বলছিলেন যে ওই সময়ও সত্যজিৎ বাবু শত্রু কিন্তু আগন্তুকের আগে 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 অবভিয়াসলি আগে, কিন্তু আপনি একটা কথা বারবারই ইন্টারভিউগুলো বলছিলেন যে তখনও সত্যজিৎ যেহেতু জীবনটা ফুরিয়ে আসছে বুঝতে পারছেন, উনি কিছু কথা বলে যেতে চাইছেন ডাইরেক্টলি। গণশত্রু, তারপর এই আগন্তুকে কাজ করার অভিজ্ঞতা আছে বলতে হয় যে আমি জানি যে ওই 2খানা সিন, তবে বলেছেন না বলা তো কোনো প্রশ্নই ওঠে না। এবং উৎপল দত্তর সঙ্গে সিনগুলো করতে হবে। তো আমি প্রথমত যেদিন আমার প্রথম কাজ, সেদিন যে কোনো কারণেই হোক প্রোডাকশন ম্যানেজার হয়তো মিসকমিউনিকেশন হয়েছিল, কিছু একটা হয়েছিল, আমি বেশ খানিকটা দেরিতে পৌঁছেছি। আমি তো তখন সরবই কম। তো সত্যজিৎ রায় তো ইয়ে করে ব্রেক দিয়ে দিয়েছেন, কিন্তু উনি একলা সেটে বসেছেন। আমি তো কোনো রকমে গিয়ে বললাম যে সরি, মানে উনি জাস্ট বললেন প্রথম দিনেই দেরি করে এলে, এইটুকু জাস্ট এইটুকু। তখন হয়ে গেছে উৎপল দত্তর সঙ্গে কাজ করতে হবে। সেটে গেলাম, উৎপল দত্ত সেটে এসছে। উৎপল দত্ত, নমস্কার, পরিচয় হয়নি তো, আমার নাম উৎপল দত্ত। এইভাবে হলো। তো ওই একটা হয় না, আমি বলছি এই মাপের একজন অভিনেতা, একজন অভিনেতা, তার সঙ্গে আমি, কিন্তু একবার কাজ করতে আরম্ভ করলে না, তখন ওই ইনহিবিশন গুলো চলে যায়। কে বড় মাপের অভিনেতা, কে ছোট মাপের অভিনেতা, সেগুলো মানে ঠিকঠাক অভিনেতা ঠিকঠাক হলে, অ্যাটিটিউডটা ঠিকঠাক হলে ওগুলো কিন্তু আর ধর্তব্যের মধ্যে আসে না। এই প্রসঙ্গে বলি যে যদিও উৎপল দত্তের সঙ্গে ডিরেক্টলি প্রথম পরিচয়, এক অর্থে উৎপল দত্তের সঙ্গে পরিচয় এক অর্থে অনেক দিনের। কারণ উৎপল দত্ত বামপন্থী, তখন উৎপল দত্ত, শেখর চ্যাটার্জি, যশন দস্তিদার, এরা একটা ওই কেউ কেউ কমিউনিস্ট পার্টির মেম্বার, কেউ কেউ মেম্বার নন হয়তো, কিন্তু বামপন্থী। এবং এদের একটা আড্ডাস্থল ছিল সেন্ট্রাল অ্যাভিনিউ কফি হাউস। ওকে, আচ্ছা, সেন্ট্রাল অ্যাভিনিউ কফি হাউস। এটা আমাদের আড্ডার জায়গা ছিল, ইনক্লুডিং আমার মামা এবং আমার মামার বাড়ি, যেখানে আমি অনেকটা সময় কাটাতাম, সেটা খুব
কাছাকাছি। তো সেখান থেকে আমার মাঝে মাঝে পাঠানো হতো দুপুরে খাওয়ার সময় মামাকে ডেকে আনতে, যেখানে আমি এদের সকলকে দেখেছি। হ্যাঁ, প্রদত্ত লোকটাকে সেটা আমি জানি, সেটা হচ্ছে লোকটাকে। এবং ওরা আবার রোববার অক্টোলজি মনুমেন্টের তলায় ওরা ক্রিকেট খেলতেন। আচ্ছা, সেখানে আমরা গিয়ে দেখতাম। মানে আই উইশ এখন মনে হয় যে সেই সময়কার যদি আর ছবি থাকতো, ফটোগ্রাফ থাকতো, তাহলে দে উড হ্যাভ বিন ইনভ্যালুয়েবল। মানে আর্কাইভাল ভ্যালু হিসেবে সত্যি ইনভ্যালুয়েবল হতো। কিন্তু ভাগ্যবশত মানে তখনও আমরা ওই আমাদের মধ্যে ওই সময়টাকে ধরে রাখা, ছবি তোলা, আর্কাইভ করা, ওই ব্যাপারটা তখন ছিল না। তো এই হচ্ছে আগন্তুকের গপ্প। হ্যাঁ, আগন্তুক থেকে আমরা যদি মানে ধরা যাক 90s, আগন্তুক বলতে 89, 90 ওরকমই, হ্যাঁ, ওরকমই, হ্যাঁ। তো তার আগে তো গণশোষ সে তো তার আগেই হয়ে গেছে। আগন্তুক থেকে আবার যদি একটা জাম্প কাট মেরে এগিয়ে আসি টু যাদব পণ্ডিত পুতুল নাচের, বাবা, সেটা তো তার আগে চতুরঙ্গ আছে। আমি তার মাঝে আবার ফিরবো, চারিত্রিক একটা জায়গাটাকে ধরার চেষ্টা করছি, যে ওই যে ক্যারেক্টারটা আগন্তুকে যে রেফারেন্স দিল আর কি, ওই বন্ধু দীপঙ্কর বাবু যে ঢুকছে এবং বিভিন্ন প্রশ্ন করছে, তার অ্যাকচুয়ালি রূপটা জানার চেষ্টা করছে, ওদের পরিবারের অ্যাটল সে কিনা জানার চেষ্টা করছে, এবং করতে করতে গিয়ে সে বেসিক্যালি একটা অন্য তর্কে জড়িয়ে পড়ছে বিটুইন টেকনোলজি, সায়েন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ট্রেডিশন হোয়াট হি ওয়াজ টকিং অ্যাবাউট। তো সেটার থেকেই যাদব পণ্ডিত, যেখানে আবার যাদব পণ্ডিতের সাথে ওই ক্যারেক্টারটার নাম কি রীতিকথা, মানে শশীর সাথে যে কথাবার্তা, সূর্য জ্ঞান, ইন্টারেস্টিং, হ্যাঁ, ট্রেডিশন, এই দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট চরিত্র। এই দুটো চরিত্র প্রথমত হচ্ছে কনভে করা টু দি অডিয়েন্স এবং তাদের সেই চরিত্রগুলোকে বিশ্বাসযোগ্য করে তোলা একটা চ্যালেঞ্জ। তো এই ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে অভিনেতা জ্যোতিমান চ্যাটার্জি মানে কিভাবে ভাবেন, আর এই দুটো চরিত্রের মধ্যে অ্যাকচুয়ালি জ্যোতিমান চ্যাটার্জি ব্যক্তি কোথায়? এইটার উত্তর দিতে গেলে অনেক কথা বলতে অনেক কথা বলতে আমার সবসময় মনে হয়েছে যে ভালো অভিনেতা, সফল অভিনেতা সেই যাকে দেখে দর্শক কে অভিনেতা সেটা ভুলে যায়, খালি চরিত্রটাকে দেখে। মানে অমিতাভ বচ্চন নয়, সে হচ্ছে চরিত্র। এইটা করতে পারলে আমার কাছে সে সফল অভিনেতা। অবশ্য এর মধ্যে বক্স অফিস ইত্যাদি অনেক কিছুই চলে আসে, কিন্তু আমি যতটুকু পেরেছি আমি সেটা করতে চেষ্টা করেছি। এটাই হচ্ছে উত্তর, যে আগন্তুক এক ধরনের আর যাদব পণ্ডিত একেবারে অন্য ধরনের দুদিক থেকে। এক হচ্ছে যে প্রথমত তো বিশ্বাস ইত্যাদি, সূর্যজ্ঞান ইত্যাদি সেগুলো আছে। দ্বিতীয়ত একেবারে গ্রাম্য চরিত্র। এখন আমি যদি অভিনেতা হিসেবে, যদি আমি শহরের ছেলে, আমি যদি গ্রাম্য চরিত্রটাকে করতে না পাই, তাহলে আমি কি ধরনের অভিনেতা? এবং এটা তো শুধু আমি বলে নয়, এর প্রচুর উদাহরণ আছে, আমাদের দেশেও আছে, বিদেশে তো আছেই। চরিত্র মূল যেটা, সেটা কিভাবে ধরা যায়। যেরকম একটা উদাহরণ দিই, 15 পাওয়ার ক্যাপিটাল, যেখানে আমার চরিত্রটা হচ্ছে মনস্তত্ত্ববিদ, সাইকোলজিস্ট চরিত্র। তো আমার মনে হয় যে সংলাপ টংলাপ ইত্যাদি যেগুলো আছে সেগুলো তো আছেই, কিন্তু সাইকোলজিস্ট একজন কি করে? সে তো মানে তার যে পেশেন্টই যাই বলি, তাকে প্রশ্ন করে এবং সে কি বলছে খুব মন দিয়ে শোনে, খুব ধৈর্য ধরে শোনে, এবং পেশেন্টের প্রতি সব সময় সহানুভূতিশীল, এবং সেটা তার কথায় এবং আমি যাকে বলি বডি ল্যাঙ্গুয়েজে সেটা বেরিয়ে আসে।
তো আমার একজন পরিচিত নাম করা সাইকোলজিস্ট ছিলেন চেন্নাইতে। আমি তার অনুমতি নিয়ে তার চেম্বারে বসে থাকতাম যখন তার পেশেন্ট আসতো, ওইটা অবজার্ভ করতে, যে মানে একদম ফ্লেশ অ্যান্ড ব্লাড প্র্যাকটিক্যাল টার্মসে একজন সাইকোলজিস্টের অ্যাটিটিউড বিহেভিয়ারটা কি, সেই বিহেভিয়ারটাকে আমি যে একেবারে হুবহু অনুকরণ করবো তা নয়, কিন্তু সেটাকে আমি নিজের মধ্যে আত্মস্থ করতে চেষ্টা করবো। বলে না দ্য ট্রুথ অফ আ ক্যারেক্টার, সেই ট্রুথটা মানে এমনিতে তো স্মার্টলি ডায়ালগ বলে যাবে, কিন্তু এই ট্রুথ অফ দ্য ক্যারেক্টার এটাকে ধরতে পারা খুব প্রয়োজন। তার কারণ দর্শক কিন্তু বুঝতে পারে কোনটা মেকি আর কোনটা রিয়েল। দর্শক বুঝতে পারে যে লোকটা খালি অভিনয় করে যাচ্ছে, যেটা করছে সেটা কিন্তু রিয়েল। সেটা কি স্ক্রিপ্ট পড়ে সুন্দরতা হয়, নাকি ডিরেক্টর স্ক্রিপ্ট লাগে, নাকি সেই গল্পটা উপন্যাসটা পড়তে হয়? দেখো, পুতুল নাচের উপকথা, আমি উপন্যাসটা আমার পড়া ছিল, কাজে উপন্যাসটা কি আমি জানি। এবং সেখানে সুমন বিভিন্ন কারণে পিরিয়ডটা বদলেছে। মানিকন্দরের পিরিয়ড ছিল 30-এর দশক, সুমন ওটাকে ওই বিশ্বযুদ্ধের সময়ে নিয়ে গেছে বিভিন্ন ধরনের। ওখানে একটা শর্টও আছে যে প্লেনটা এসে পড়ে। একজন লোক, সে খুব এমনিতে ভীষণ পাওয়ারফুল চরিত্র, কিন্তু ওই মানে অন্ধ কতগুলো বিশ্বাস আছে। তো এই দুটো দিক, দুটো চরিত্রের দুটো যে দিক, এই দুটো দিক কম্বাইন করে কি করে একটা মানুষ তৈরি করা যায়, কাজটা কিন্তু, যদিও চরিত্রটা খুব বড় তো ছিল না, ওটা 2-3 দিনের কাজ, কিন্তু এই দুটোকে এক করা না খুব ইম্পর্টেন্ট এবং খুব কঠিন। আমি নিজের মুখেই বলছি, কিন্তু খুব খুব কঠিন, ডিফিকাল্ট, সম্পূর্ণ বিপরীত। জয়ের চরিত্রটাও মানে এই 2-3টে চরিত্রই তো ওর একটা পুরো রিভার্স যে কন্ট্রাস্ট। মানে আমার মনে হয় উপন্যাসিক নিজে এবং ফিল্ম ডিরেক্টর আলটিমেটলি কেউই সাকসেসফুল হলো না। যে যা দেখেছিল, স্বপ্ন দেখেছিল বা চিন্তা ভাবনা ছিল, আলটিমেটলি না শশী সাকসেসফুল হলো, না ওরা সাকসেসফুল হলো। এই ডাইকটমির মধ্যেই তো গোটা উপন্যাসটা থাকে, এবং সেই যে মেন ক্যারেক্টারস গুলো এটাকে ফুটিয়ে তোলে ইন কন্ট্রাস্ট টু দি প্রোটাগনিস্ট শশী, দ্যাট ইজ ইউ, ইওর ক্যারেক্টার এন্ড একদম জয়াস। তো এইগুলো তো ডিরেক্টর কুসুম ব্রিফ দেয়, মানে ডিরেক্টর কি আপনাকে অভিনয় করে দেখায়, মানে সত্যি না না। আচ্ছা, এই প্রসঙ্গটা যখন উঠলো, তুমি যখন জিজ্ঞেস করলে, সত্যিটা আমি যতদূর দেখেছি, অভিনেতাদের ডিরেক্ট করার দুটো পদ্ধতি ছিল বেসিক্যালি। একটা হচ্ছে কিছু অভিনেতাকে তুমি একদম ছেড়ে দিতে, নিজের মতো করো, করে যদি আমার পছন্দ না হয় আমি বলবো এই। আর কিছু অভিনেতা অভিনেত্রীকে উনি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, মানে শটের মধ্যে এবার দাঁড়াও, এবার বাদিকে তাকাও, এবার দুপা হাঁটো, এইভাবে ডিরেক্ট করতে। তো যে কোনো কারণেই হোক আমাকে উনি ছেড়ে দিয়েছিল। এবার কিছু গন্ডগোল হলে, যে জন্য আমার মনে হচ্ছে আমরা যখন একটু যদি আগে চলে যাই, গণশত্রুতে আমি প্রথম, যাকে এখন বলা হয় ভিলেন শব্দটা তো উঠে গেছে, নেগেটিভ ক্যারেক্টার বলা হয়। আমি প্রথম নেগেটিভ ক্যারেক্টার করছি, কারণ তার আগে সবই ওই অ্যাংরি ইয়াং ম্যান হ্যান ত্যান সব হচ্ছে। তো আমি করছি, করে আমার মনে হলো যে ঠিক হচ্ছে তো। জিজ্ঞেস করলাম যে এটা ঠিক হচ্ছে তো? উনি শুধু একটাই কথা বললেন, ঠিক না হলে আমি বলবো, এইটুকু।